আর কাছ থেকে ফিরে আসা নয়, এবার নিয়মিত টেস্ট ম্যাচ জিততে চায় বাংলাদেশ। ডারউইনের অভিজ্ঞতা কাজে লাগাতে মরিয়া হাসান। ডমিনেট করার লক্ষ্য সাউথ আফ্রিকাতেও। লিটনকে নিয়ে মোটেও চিন্তিত নয় টাইগার ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ায় রান না পেলেও এলকেডির স্কিলে পূর্ণ আস্থা প্রধান নির্বাচকের। আশা দ্রুতই ফিরবেন চেনা ছন্দে। ব্রাজিল ম্যাচ আয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয়ে আগ্রহী নয় মন্ত্রণালয়। জ্বালানি সংকটই প্রধান কারণ। মন্তব্য প্রতিমন্ত্রীর। আসিয়ানের প্রস্তুতিতে 28 সদস্যের দল দিল বাফুফে। এবং রাতে লা লিগায় মৌসুমের প্রথম হোম ম্যাচে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া হোসে মরিনিও। ফিটনেস নিয়ে শঙ্কায় বেলিংহাম, চুয়ামেনি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এসএম ইকবাল। অস্ট্রেলিয়া এসে আধিপত্য দেখিয়ে ম্যাচ জেতার পেছনে পেস ইউনিট বড় অবদান রেখেছে বলে মনে করেন ডারউইন টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদ। সামনের দিনে বিশ্বের বড় দলগুলোর বিপক্ষেও ডমিনেট করে জয় পেতে চায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় এসে অনুশীলনে করা কাজগুলো সঠিকভাবে মাঠে কাজে লাগানোই জয় পাওয়া সম্ভব হয়েছে বলেও মত হাসান মাহমুদের। অস্ট্রেলিয়া থেকে তারিক হাসান শিমুলের রিপোর্ট। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের যেন তাদের নিজেদের ভাষায় জবাব দিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে লড়াই আর বল হাতে একের পর এক আঘাত। ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশের জয়ের গল্পের সবচেয়ে বড় উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে পেসারদের দাপট। ম্যাকাইতে ব্যাটিং ব্যর্থতায় হারলেও পেসাররা তৈরি করেছিলেন লড়াইয়ের রসদ। নতুন বলে আগুন, পুরনো বলে নিয়ন্ত্রণ। পুরো ম্যাচ জুড়েই অস্ট্রেলিয়ার ব্যাটিংকে স্বস্তি দেয়নি বাংলাদেশের পেস আক্রমণ। হাসান মাহমুদের নেতৃত্বে তাসকিন আহমেদ, ইবাদত হোসেন তিন পেসারের আক্রমণে বারবার ভেঙেছে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের প্রতিরোধ। ডারউইনের ইতিহাস লেখার বড় অবদান পেসারদের দেখছেন হাসান মাহমুদ। এখানে ফাস্ট বোলারদের অনেক বড় অবদান আছে আমাদের ম্যাচ জিতার পিছনে। এবং অ্যাজ এ ফাস্ট বোলিং ইউনিট বলবো যে আমরা খুবই ভালো এবং খুবই কনফিডেন্ট ছিলাম এই সিরিজটার জন্য। লাইন লেন্থ, শৃঙ্খলা, অফ স্ট্যাম্পের বাইরে ধারাবাহিক চ্যালেঞ্জ আর সঠিক সময়ে আক্রমণাত্মক বাউন্সার। অস্ট্রেলিয়ার কন্ডিশনকে এবার বাংলাদেশের পেসাররাই নিজেদের পক্ষে নিয়ে নিয়েছেন। এই আত্মবিশ্বাস টাইগারদের সাহস দিচ্ছে সামনের দিনে ভালো করার। সব বড় প্রতিপক্ষকে করতে চান নিজেদের শিকার। এটা আমাদের জন্য বলবো যে অনেক বড় একটা অর্জন এবং আমরা ইনশাল্লাহ যত সময় ধরে এইসব কন্ডিশনে খেলবো, ডমিনেট করব এবং বড় বড় টিমের সাথে খেলবো। আশা করব যে সামনে আরো ম্যাচ জিতবো এবং আরো ডমিনেট করব। ডারউইনের কন্ডিশনকে কাজে লাগানোর সঙ্গে ছিল পরিকল্পনার নিখুঁত বাস্তবায়ন। অস্ট্রেলিয়ায় আসার পর অনুশীলনে যে কাজগুলো বারবার করা হয়েছে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠিক সেগুলোই মাঠে প্রয়োগ করেছে বাংলাদেশ। সেটাকে সাফল্যের মূল মন্ত্র মানছেন টাইগার পেসার। নতুন বলে সুইং এবং লাইন এন্ড লেন্থ মেনটেন করে বোলিং করা এবং সবকিছু মিলিয়ে আমাদের ফাস্ট বোলাররা যেভাবে কাজ করতেছিল লাস্ট কয়েকদিন, সবাই সবার নিজের থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। এই জয় তাই শুধু একটি টেস্টের ফল নয়, বাংলাদেশের পেস বোলিংয়ের বদলে যাওয়ার গল্প। অস্ট্রেলিয়ার মাটিতে এই জয় যেন বলে দিচ্ছে লড়াইয়ের দিন পেরিয়ে বাংলাদেশ এখন জয়ের গল্প লিখতে জানে। তারিক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সফরে লিটনের ব্যাটিং ব্যর্থতা নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। দ্রুতই সে দারুণভাবে ফিরে আসবে বলে প্রত্যাশা প্রধান নির্বাচকের। অস্ট্রেলিয়া সফরে নাহিদ রানা থাকলে আরও ভালো হতো, তবে এটাকে বড় করে দেখে অন্যদের পারফরমেন্স ছোট করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন হাবিবুল বাশার সুমন। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন তারিক হাসান শিমুল। ডারউইনে ঐতিহাসিক জয়, ম্যাকাইতে এসে পারফরমেন্সটা একেবারে ভিন্ন। কোথায় উন্নতি করার সুযোগ ছিল, কোথায় বাংলাদেশ দল পিছিয়ে গেল, সেই প্রশ্নগুলো রয়েছে, উত্তরটা জানবো। রয়েছেন আমাদের সঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার। বাশার ভাই, ম্যাকাইতে নাহিদ রানা থাকলে মনে হয় অস্ট্রেলিয়াকে খুব ভালোভাবেই ভোগানো যেত। ডেফিনেটলি, বাট আমাদের যারা ফার্স্ট বল এখানে খেলেছেন তাদেরকে আসলে ছোট করে দেখলে হবে না। দে ডিড এ ফ্যান্টাস্টিক জব। হাসান মাহমুদ, শরীফুল, তাসকিন, দে অল বোল্ড ভেরি ওয়েল। এবং যারা এখানে খেলেছে আমার মনে হয় দে ডিড এ ফ্যান্টাস্টিক জব। শরীফুলের বিষয়টা যদি একটু বলি, জি, মানে উড়ে আসলো ডারউইনে, তারপরে মাকাইতে এসে এমন একটা পারফরমেন্স, একদম অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে পারফর্ম করা, কাছ থেকে দেখে কেমন লাগলো? এই মাকাইটে 30 উইকেট পড়েছে, কিছু ওয়ান্ডারফুল ডেলিভারি আছে, সবাই খুব ভালো বোলিং করেছে। প্যাট কামিন্স,
হ্যাজেলউড, মিচেল স্টার্ক ওয়াজ ওয়ান্ডারফুল। আমাদের বোলারও খুব ভালো বোলিং করেছে, বাট যদি আমার কাছে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার শরীফুল ক্যামেরন গ্রিনকে যেটা আউট করেছে সেটা এই 30 উইকেটের মধ্যে বেস্ট ডেলিভারি ছিল। এই একটা কথা বলে অনেক কিছু প্রকাশ হয়ে যায়, বাট আই থিঙ্ক ইট ইজ এ ফ্যান্টাস্টিক। ইটস নট ইজি যে আপনি খেলছেন না, আসলেন, এসে এরকম পারফর্ম করলেন, ইটস নট ইজি। বাট শরীফুল কিপিং হিমসেলফ ফিট, ও পরিশ্রম করছিল এবং ওর স্কিল নিয়ে তো আসলে সংশয় কিংবা সন্দেহ নেই। বাট গুড টু সি হিম বোলিং ভেরি ওয়েল ইন টেস্ট ম্যাচ। যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ আছে, সবাইকে আমরা হয়তো সবসময় পাবো না, সেক্ষেত্রে বোলিং পুলটা বড় করা ইম্পর্টেন্ট এবং কোয়ালিটি অফ বোলারটা থাকাটাও খুব ইম্পর্টেন্ট। সো উই হ্যাভ 5 কোয়ালিটি বোলার ইন আওয়ার টিম নাও, হুইচ ইজ এ বিগ প্লাস পয়েন্ট ফর বাংলাদেশ টিম। লিটন 3টা ইনিংসেই শূন্য মেরেছেন, এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের কথা সোশ্যাল মিডিয়াতেও হচ্ছে। আপনি অ্যাজ আ নির্বাচক আসলে তার এই সময়টাকে কিভাবে দেখছেন? ইট হ্যাপেন্স উইথ এভরিবডি। শুধু এই অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচটা যদি আমরা দেখতে পাই, লিটন ভালো করতে পারেনি, টোটালি ফেল। বাট তার একটু আগে যদি দেখি, সেখানে সে খুব ভালো করেছে। গুড থিং যে যখন টিমটা ভালো করে এবং কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে, তাদেরকে একটু লং রান আপনাদের দিতে হবে। আই এম প্রিটি শিওর লিটন নেক্সট টেস্ট ম্যাচে খুব ভালোভাবে ফিরে আসবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার আসলে বলছিলেন যে বাংলাদেশ দলের এখন চোখ সামনে যে সম্মানটা অর্জন করেছে বাংলাদেশ দল, সেই সম্মানের সঙ্গে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এগিয়ে যেতে চায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, মাকায়, অস্ট্রেলিয়া। অচিরে এই পুরুষ জাতীয় দলের মতো নারী দলের পেসাররাও দাপট দেখাতে পারবে 22 গজে, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিসিবির পেস বোলিং কোচ আলমগীর কবির। এমনকি মেয়েদের বয়সভিত্তিক দলেও হাসান শরীফুলদের মতো প্রতিভা আছে বলেও জানান তিনি। বাংলাদেশের পেস বোলিং ইউনিট এখন ক্রিকেট বিশ্বজুড়েই আলোচিত। কখন নাহিদ রানা গতি দিয়ে কাবু করছেন বাঘা বাঘা ব্যাটারদের, কখনো আবার মুস্তাফিজের কাটার ফাঁদে আটকে যাচ্ছেন অনেকে। আর হাসান মাহমুদ, শরীফুল ইসলামদের ঝড়ের সাক্ষী হয়েছে অজিরা। এই তালিকা সমৃদ্ধ করেছেন তাসকিন, সাকিব, এবাদতরা। এমনকি পাইপলাইনেও রিপন মণ্ডল, মুশফিক হাসানদের মতো তরুণরা আছেন। এখন প্রশ্ন উঠে, ছেলেদের মতো বাংলাদেশের নারী পেসাররাও কি পারবেন 22 গজে এমন দাপট দেখাতে? কোচ আলমগীর কবির যেন সেই আশার আলোই দেখালেন। আমার বিশ্বাস যে এরা যদি রেগুলার কাজ করেন, ভালো কোচের আন্ডারে থাকেন, আমার বিশ্বাস যে ভালো কিছু করবে। এবং আমি যেটা লাস্ট তাদেরকে দেখছি, মানে প্রথমে যখন দেখছি আর এখন যদি আমি বলি, সে প্রথমের চাইতে এখন তারা অনেক ভালো। তবে মেয়েদের এমন দাপট বাস্তব রূপ নিবে কবে? কারণ বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে স্কুল ক্রিকেট কিংবা ঘরোয়া ক্রিকেটের অস্তিত্ব যে নাজেহাল। আমাদের সদ্য চেয়ারম্যান ওমেন্স টিমে সে বলছে যে স্কুল ক্রিকেট থেকে এটা শুরু করতে চাচ্ছেন। যদি এরকম স্কুল ক্রিকেট থেকে শুরু করে, আমার বিশ্বাস যে পেস বলে ইউনিটটা কোনো এক সময় মেয়েদের আমরা পাবো ইনশাল্লাহ। কোচ তো বিশ্বাস করেন টাইগ্রেসরাও পেস বলে শাসন করবেন, কিন্তু মেয়েরা বিশ্বাস করেন তো। দলের অন্যতম পেসার মারুফা আক্তার অবশ্য নিরাশ করেননি। পিঙ্কি অনেক জোরে বল করে, ও অনেক ভালো পেস বলার, এবং দিশাপু, তৃষ্ণাপু, ওনারা অনেক, তৃষ্ণাপু তো আমাদের সাথেই আছে, ওনার কথা বললামই না, উনি তো অনেক ভালোই করতেছে। এবং আমাদের পিছনে যারা হচ্ছে 4-5টা পেস বলার আছে, তারা অনেক দুর্দান্ত করতেছে। সেই স্বপ্ন হয়তো পূরণ হবে অচিরেই। তার আগে টাইগ্রেস পেসারদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এশিয়া কাপ ও এশিয়ান গেমসে। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। মাঠের বাইরে খেলোয়াড়দের একের পর এক অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে আবারও দুশ্চিন্তা ইংলিশ টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় টেস্টের আগে নিয়মিত সংবাদ সম্মেলনে এসে নিজের বিরক্তি লুকানোর কোনো চেষ্টাই করেনি অধিনায়ক জরুট, বরং ক্ষোভ প্রকাশ করেছেন সতীর্থদের এসব কাণ্ডে। গত সপ্তাহটা হতে পারত শুধু সাফল্যের গল্প উদযাপনের। মাঠে ব্যাটে বলের পারফরমেন্সে সমর্থকদের যে প্রত্যাশা তৈরি করেছিল ইংলিশরা, তা বজায় রাখার কথা ছিল ড্রেসিং রুমেও। কিন্তু মাঠের বাইরে বারবার নিয়ম ভাঙার প্রবণতা আবারও অস্বস্তিতে ফেলেছে ইংল্যান্ড ক্রিকেটকে। সংবাদ সম্মেলনে এসে জো রুটের চোখে মুখে সেই বিষাদের ছাপ স্পষ্ট। দলের এমন গুরুত্বপূর্ণ সময়ে খেলা বাদ দিয়ে অন্য বিষয় নিয়ে কথা বলতে বাধ্য হওয়াটা কতটা বিরক্তিকর তা আড়াল করেননি এই তারকা ক্রিকেটার। আমি যদি সম্পূর্ণ সত্যি বলি, তাহলে আমি সত্যি ভীষণ বিরক্ত এবং হতাশ। গত সপ্তাহে পারফর্ম করার পর আমরা আজ এখানে বসে সম্পূর্ণ ভিন্ন এবং অপ্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে কথা বলছি, অথচ এটা হওয়ার কথা ছিল না। আমার মনে হয় আমাদের ক্রিকেটাররা বারবার ভুলে যাচ্ছেন আমরা কি করতে পারি আর কি করতে পারি না। ঘটনাটির কেন্দ্রে থাকা পেসার ব্রাইডন কার্সকে নিয়ে এখন চলছে তদন্ত।
মূল বিষয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে থাকায় বিস্তারিত না বললেও দীর্ঘদিনের সতীর্থ হিসেবে কার্সের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন রুট। ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনি সতীর্থের অনুশোচনার কথাও তুলে ধরেছেন সংবাদ মাধ্যমে। অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব ছিল তার সঙ্গে কথা বলা, সেটা আমি করেছি। আমার মনে হয়েছে সে সত্যি খুবই অনুতপ্ত ও দুঃখিত এবং সে তার ভুলের অনুশোচনা করছে। আমি নিশ্চিত যে যখন সে সুযোগ পাবে সে নিজেই এসব বলবে। তবে সতীর্থের জন্য সমবেদনা থাকলেও মাঠের বাইরের এই ভুলগুলোকে আর সহজে নিতে পারছেন না রুট। এগুলোকে পৃথক কোনো ঘটনা হিসেবে না দেখে বিষয়টিকে পুরো দলের জন্য চরম মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন অধিনায়ক। বারবার নিজেদের ভুলেই যেন ভেস্তে যাচ্ছে সব চেষ্টা। ক্রিকেটের রাজকীয় সংস্করণের শতভাগ মনোযোগ যেখানে থাকা দরকার, সেখানে মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত বিতর্কগুলো বারবার টেনে ধরছে ইংল্যান্ডকে। খেলোয়াড়রা অনুতপ্ত হলেও এসব অপ্রয়োজনীয় ভুল থেকে শিক্ষা নিয়ে মাঠে পূর্ণ মনোযোগ ফেরানোই এখন ইংলিশ ক্রিকেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জো রুট। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আসিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্পের জন্য 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন কোচ চমকের দিকে না হেঁটে সান ম্যারিনোর বিপক্ষে ক্যাম্পে থাকা ফুটবলারদেরকেই বেছে নিয়েছেন থমাস টুলি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে 28 জনের নাম জানিয়েছে বাফুফে। আগামী 27 আগস্ট থেকে শুরু হবে আসিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্প। লিগ শুরু না হওয়ায় খেলার মধ্যে নেই ফুটবলাররা, স্বাভাবিকভাবেই তাই প্রস্তুতির শুরুতে ফিটনেস নিয়েও বেশি কাজ করতে হবে কোচকে। তাই হয়তো নতুন কোনো মুখের দিকে হাত বাড়াননি থমাস টুলি, বরং নিজের চেনা এবং অভিজ্ঞ 28 জনকে বেছে নিয়েছেন নিজের নতুন মিশনের জন্য। প্রাথমিক তালিকায় রাখা হয়নি কোনো বিদেশি ফুটবলারের নাম। মূলত ক্যাম্পের শেষ দিকে ফিফার উইন্ডো শুরু হলে একে একে দলের সঙ্গে যোগ দেবেন তারা। ফুটবলার নতুন কাউকে না নিলেও কোচিং প্যানেলে পরিবর্তন এনেছেন ডুলি। ফুটবলারদের ফিটনেসের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্যাম্পে যুক্ত হবেন নতুন একজন ফিটনেস কোচ এবং ফিজিওথেরাপিস্ট। ঢাকায় ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ আয়োজনে আগ্রহী নয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছেন আমিনুল হক, দেশের জ্বালানি সংকটের মাঝে এই ম্যাচ আয়োজনে বড় অঙ্কের অর্থ খরচ করার কোনো প্রয়োজনীয়তাও দেখছেন না তিনি। শুধু তাই নয়, এই ম্যাচ খেলে দেশের ফুটবলে কোনো উন্নয়ন হবে না বলেও মন্তব্য করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আগামী অক্টোবর ঢাকায় বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। গেল রোববার এক ঝটিকা সফরে এসে জাতীয় স্টেডিয়াম সহ বেশ কিছু অবকাঠামো পরিদর্শন শেষে বাফুফেকে এমন তথ্য জানায় কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছ থেকে প্রস্তাব পেয়ে নড়েচড়ে বসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যদিও সেপ্টেম্বর উইন্ডোতে ফিফা আসিয়ান কাপে অংশগ্রহণ ঘিরে এই ম্যাচ নিয়ে দেখা দেয় জটিলতা, তবে ফেডারেশন আসিয়ান কাপের সঙ্গে খেলতে চায় ব্রাজিল ম্যাচও। প্রায় 90 সদস্যের বিশাল বহর নিয়ে বাংলাদেশে আসতে চায় ব্রাজিল, আর ঢাকায় এই ম্যাচ পরিচালনার জন্য আয়োজক বাফুফের প্রয়োজন বিশাল অঙ্কের অর্থ। ম্যাচ চূড়ান্ত হলে প্রয়োজনে সরকারের দ্বারস্থ হওয়ার কথাও জানানো হয় বাফুফের পক্ষ থেকে। তবে দেশের জ্বালানি সংকটের মাঝে ব্রাজিলের সঙ্গে মাত্র একটি ম্যাচ ঘিরে অর্থ খরচের প্রয়োজনীয়তা দেখছেন না যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বরং ফেডারেশন পৃষ্ঠপোষকের ব্যবস্থা করলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। যেহেতু আমরা নিজেরাই, আপনারা জানেন যে বিদ্যুৎ, জ্বালানি, বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানসিকতা বা এই ধরনের কোনো উপলক্ষ এই মুহূর্তে আমাদের ভিতরে নেই। সো আমরা বাফুফে যেহেতু কথা বলেছে, বাফুফের সভাপতির সাথে কথা হয়েছে, তারা যদি বিভিন্ন সাইড থেকে যদি স্পন্সরশিপ এনে যদি সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে হয়তো আমরা আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। ব্রাজিলের সঙ্গে যদি লাল সবুজরা খেলতে পারে তাহলে ম্যাচটি হবে বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক। ব্রাজিল বাংলাদেশ ফ্যানরা সাময়িক আনন্দ পেলেও দেশের ফুটবল উন্নয়নে এই ম্যাচ কোনো প্রভাব ফেলবে না বলে জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। ব্রাজিল টিম যদি আসে বাংলাদেশে এবং এসে যদি আমার বাংলাদেশ টিমের সাথে খেলে, এটি বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার বাংলাদেশ ফুটবল কতটুকু এগোবে এটার মাধ্যমে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি আশাবাদী না। এই কারণ হচ্ছে যে ম্যাচ হবে, হয়তো বা বাংলাদেশ ব্রাজিলের সাথে খেলবে, সেটার একটা দর্শক, আমাদের বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন, সেটা হয়তো একটা স্বপ্ন পূরণ হবে। ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন আসবে, এই বিষয়টির সাথে আমি একমত না। অস্ট্রেলিয়া ট্যুর শেষে আগামী 3 অক্টোবর কলকাতার সল্ট লেকে ভারতের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপরই বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনা করছে সেলেসাওরা।
ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। লা লিগায় আজ রাতে বার্নাবিউতে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে অল ওয়ার্ল্ডসদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। ডাগআউটে স্পেশাল ওয়ান হোসে মরিনিওর যোগ দেওয়ার পর সান্তিয়াগো বার্নাবিউতে এটি মাদ্রিদের প্রথম ম্যাচ। নতুন মৌসুমে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য হলেও ফুটবলারদের ফিটনেস ও একের পর এক ইনজুরি সমস্যা ভাবাচ্ছে লস ব্ল্যাঙ্কোদের। নিজের চেনা অঙ্গন সান্তিয়াগো বার্নাবুতে ফিরছেন হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে দ্বিতীয় অধ্যায় শুরুর পর ঘরের মাঠে আজই প্রথমবার ডাগআউটে দাঁড়াবেন পর্তুগিজ মাস্টারমাইন্ড। প্রথম ম্যাচে স্পানিওলের বিপক্ষে শেষ মুহূর্তের রোমাঞ্চকর জয়ে পুরো 3 পয়েন্ট নিয়ে শুভ সূচনা করেছে লস ব্ল্যাঙ্কোরা। লা লিগার শিরোপা উদ্ধারের অভিযানে বার্সেলোনার সঙ্গে টেক্কা দিতে সোসিয়েদাদের বিপক্ষেও জয়ের মানসিকতা নিয়ে নামতে চায় রিয়াল মাদ্রিদ। সবচেয়ে বেশি আমি যা আশা করি তা হলো খেলোয়াড়দের জেতার ক্ষুধা যেন একই থাকে। সেই একই মানসিকতা, ধৈর্য আর শক্তি নিয়ে খেলতে হবে। একই সাথে একটি কঠিন দলের বিপক্ষে কঠিন ম্যাচটিকে জয় করার শান্ত মেজাজ ধরে রাখতে হবে। প্রথম ম্যাচে জয় পেলেও মরিনহোর কপালে এখন চিন্তার ভাঁজ দলের ফিটনেস নিয়ে। ইনজুরির কারণে সোসিয়েদাদের বিপক্ষে মিলিতাও, রদ্রিগো এবং ফেদেমেন্দির মতো গুরুত্বপূর্ণ তারকাদের পাচ্ছে না রিয়াল। স্কোয়াডে চোটের তালিকা বড় হওয়ায় তরুণ স্ট্রাইকার এনরিককে নিয়ে তৈরি হয়েছে সংশয়। ব্রাজিলিয়ান এই উঠতি তারকাকে নিয়ে কোনো তড়িঘড়ি না করে সতর্ক পথে হাঁটতে চান রিয়াল বস। কার্লো অ্যানচেলোত্তির জাতীয় দলে এনরিক ডাক পাবে কিনা তা নিয়ে আমি নিশ্চিত নই। তবে আমার অন্যতম সেরা বন্ধু যখন আমার খেলোয়াড়দের জাতীয় দলের কোচ, তখন সেটা বেশ বড় একটা সুবিধা। কার্লো নিশ্চিতভাবেই আমাকে সরাসরি ফোন করবে। আমি এনরিককে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। সে আমার ক্লাবের ভবিষ্যৎ। এনরিক ছাড়াও জুড বেলিংহাম এবং চুয়ামিনির ফিটনেস নিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে রিয়ালকে। তবে আপাতত সেসব নিয়ে না ভেবে নতুন সাইনিং কুকুরেয়া এবং বার্নার্ডো সিলভাদের কাঁধে ভর করে সোসিয়েদাদ বধ করার ছক কষছেন মরিনহো। যদিও প্রথম ম্যাচে হারা সোসিয়েদাদ তৈরি অঘটন ঘটাতে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ইংলিশ ফুটবলের মর্যাদাপূর্ণ পিএফএ অ্যাওয়ার্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএর ভোটাভুটিতে গত মৌসুমের পারফরমেন্সের উপর ভিত্তি করে এই সম্মাননা অর্জন করেছেন তিনি। একই সঙ্গে বর্ষসেরা পুরুষ ও নারী একাদশের পাশাপাশি ঘোষণা করা হয়েছে তরুণ ফুটবলারদের পুরস্কারও। ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সতীর্থ এবং প্রতিদ্বন্দ্বী ফুটবলারদের বিচারে সেরার মুকুট মাথায় তুললেন ব্রুনো ফার্নান্দেজ। ম্যানচেস্টার ইউনাইটেডের এই পর্তুগিজ মিডফিল্ডার এক মৌসুমে সর্বোচ্চ 21টি অ্যাসিস্টের নতুন প্রিমিয়ার লিগ রেকর্ড গড়েছেন, যার পাশাপাশি নাম লিখিয়েছেন 9টি গোলে। ওয়েন রুনির পর প্রথম ম্যানচেস্টার ইউনাইটেড তারকা এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ ফুটবলার হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ের গৌরব অর্জন করলেন ব্রুনো ফার্নান্দেজ। এবারের পিএফএ টিম অব দ্য ইয়ারে মূলত প্রভাব বিস্তার করেছে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি। বর্ষসেরা একাদশের গোলরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন আর্সেনালের ডেভিড রায়া। রক্ষণে গানারদের গ্যাব্রিয়েল মাগালায়েস, উইলিয়াম সালিবা এবং ইউরিয়ান টিম্বারের সঙ্গে যুক্ত হয়েছেন সিটির নিকো ওরাইলি। মিডফিল্ড সামলানোর দায়িত্বে ব্রুনো ফার্নান্দেজের সঙ্গী আর্সেনালের ডেক্লান রাইস এবং ম্যানচেস্টার সিটির রায়ান চেরকি। আর আক্রমণ ভাগে স্থান পেয়েছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হ্যালান্ড এবং অ্যান্টনিও সেমেনিও আর ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো। একই সঙ্গে ম্যানচেস্টার সিটির তরুণ তারকা নিকো ওরাইলি জিতে নিয়েছেন পিএফএর ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ারের পুরস্কার। পুরুষদের পাশাপাশি নারী ফুটবলেও ঘোষিত হয়েছে বর্ষসেরাদের নাম। ম্যানচেস্টার সিটির জ্যামাইকান ফরওয়ার্ড খাদিজা বানিশ জিতেছেন পিএফএ উইমেন্স প্লেয়ার অব দ্য ইয়ারের ট্রফি। উইমেন্স সুপার লিগে সর্বোচ্চ 21টি গোল করে সিটিকে শিরোপা জেতাতে প্রধান ভূমিকা রাখায় দ্বিতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ সম্মাননা নিজের করে নিলেন তিনি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আর কাছে থেকে ফিরে আসা নয়, এবার নিয়মিত টেস্ট ম্যাচ জিততে চায় বাংলাদেশ। ডারউইনের অভিজ্ঞতা কাজে লাগাতে মরিয়া হাসান। ডমিনেট করার লক্ষ্য সাউথ আফ্রিকাতেও। ব্রাজিল ম্যাচ আয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয়ে আগ্রহী নয় মন্ত্রণালয়। জ্বালানি সংকটই মূল কারণ, মন্তব্য প্রতিমন্ত্রীর। আসিয়ানের প্রস্তুতিতে 28 সদস্যের দল দিল বাফুফে। রাতে লা লিগায় মৌসুমের প্রথম হোম ম্যাচ খেলতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া হোসে মরিনিও। ফিটনেস নিয়ে শঙ্কায় বেলিংহ্যাম, চুয়ামিনি। এই ছিল খেলা।
এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন ইমদাদুল হক। ইকবাল, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।